কিভাবে কি ধরনের একটা ছেলেকে ঘটনা, এটা হাজারো ঘটনা এভরিডে করতেছে, গাছে বেঁধে তাকে আগুন ধরিয়ে দিছে। কেন? সে একটা মোবাইল চুরি করছে। আচ্ছা, মোবাইল চুরি করলেই কি একটা লোকে এত বড় পানিশমেন্ট দেওয়া যায়? তারপরে আমি একটা দেখলাম যে ওই জেহাদিদের একজন মুরব্বীকে একজন মাঝবয়সী হুজুর পিটাইতেছে, দুইজনে ঠেকাচ্ছে কিন্তু তারা ঠেকাইতেই পারে না, সে লাঠি দিয়ে, আপনিও দেখে থাকবেন, বা কোথাও কি তাহলে একজন কি মুরব্বী বাংলাদেশের বুড়ো একজন শাসন পীর ব্যবস্থাটা কি সাহেবকে তালিবানি পিটাচ্ছে। শাসনে পরিণত হচ্ছে? একদম, এটা তালেবানি মোল্লা, আফগানিস্তানে যেমন মোল্লা উমরের শাসন, অপশাসনে আপনার বুদ্ধ মূর্তিগুলো যে বিশাল বিশাল মূর্তিগুলো যে টেনে ভেঙে ফেলা হচ্ছিল, ওইরকম আমাদের শহীদ মিনার গুলো যেভাবে গুড়িয়ে দিচ্ছে, আমাদের স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার একেবারে যেটাকে বলে মূল শিকড়, সেই জায়গায় গিয়ে আঘাত করছে তারা। বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেয়, তারপরে সংবিধান ছুঁড়ে ফেলছে। এটা তো ইভেন এটা তো মোল্লা ওমররাও তো এরা এতটা ওইভাবে হয়নি, এরা যতটা অ্যাগ্রেসিভ, এরা যতটা হিংস্র, এরা যতটা মানে মধ্যযুগীয়, এটাকে আপনি আরো বলা যায় যে এটা একেবারে আদিম হিংস্রতা আমি দেখলাম এদের ভিতরে। তো এরা তো মানুষ না, এরা তো মানুষের মানুষ নামের অযোগ্য। তো এরা কি করবে? এদের নেতৃত্বে থেকে ইউনূস তো ওই কিছুদিনের জন্য চেষ্টা করতেছে, এটা বৃথা চেষ্টা বলে। তো সেনাবাহিনীর বিষয়টাও আপনি এই একেবারে অলমোস্ট সিমিলার। সেনাপ্রধান কিন্তু প্রথমে যে অবস্থায় ছিল, সেনাপ্রধানের কিন্তু একটা লাইন অফ ইয়ে আমরা লক্ষ্য করছি যে উনি ওই জঙ্গি জেহাদিদের মতো ওই লাইন ওনার না, ওনার একটা মধ্য পন্থা আছে। কিন্তু তারপরেও উনি বিদেশিদের ষড়যন্ত্রের শিকার হয়েছেন, যার জন্য এই ঘটনাটা ঘটলো। উনি যদি যে শপথ নিয়ে, কোরআন শরীফ হাতে নিয়ে যে শপথ নিয়েছিলেন যে রাষ্ট্রের নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা করা, এই যে যারা পুলিশ ফাঁড়ি পোড়াই দিচ্ছিল, অস্ত্র লুট করে নিয়ে যাচ্ছিল, পুলিশদেরকে মারিয়ে মানে ঝুলাই মেরে তারপরে ঝুলাই রাখতেছিল রাস্তায়, প্রায় 400 থানা লুট করছে, তারপরে প্রায় 3000-এর উপরে পুলিশদেরকে পিটাই মারছে। একটা অন্তঃসত্ত্বা পুলিশকে সে দাবি বলছে যে আমার বাচ্চা পেটে, তোমরা আমাকে মাফ করো, কিন্তু সেও মাপ পায়নি। তো এই যে যে আদিম হিংস্রতা, এটা তো পশুও একটা, যদি এরকম দেখে, বাচ্চা দেখলে পশু কিন্তু আক্রমণ করে না বাচ্চাকে, তো এরকম আমরা দেখলাম। তো এই সেই বিদেশি ষড়যন্ত্রের যে ইয়াগুলো, সেখানে তো বিদেশি ষড়যন্ত্র আমরা দেখলাম যে জাতিসংঘের সেই তুর্ক, সে তো বলল যে, সে বলছে সেনাপ্রধানকে, সেনাপ্রধান শেখ হাসিনার কথা, কোরআন শরীফের শপথ ভেঙে সে সে যদি বলতো যে তোমরা ঠিক আছে, তোমরা আন্দোলন করো, আমরা তোমাদের আন্দোলনে বাধা দিচ্ছি না, কিন্তু তোমরা ডোন্ট ডু এনিথিং ভায়োলেন্ট, এই কথাটা তো বলতেই পারতো, যে তোমরা কিছু পোড়াবে না, আগুন জ্বালাবে না, কাউকে মারধর করবে না, ধ্বংস করবে না, তোমরা শান্তিপূর্ণ আন্দোলন করো, মিছিল করো, আমরা তোমাদের সাথেই থাকবো। এই কথা বললে কি অসুবিধা ছিল? এতে কি তার জাতিসংঘের সেই সবকিছু কাটা যেত? এগুলো কিছুটা দুর্বলতা। তারপরে যা হোক, এখন ভিতরের গন্ডগোলের কারণে হয়তো ওয়াকরুজ্জামান, তার একটা এখনো বোঝা যাচ্ছে না যে সে কোন দিকে যাচ্ছে। সে আপাতত একটা বিপদ থেকে উদ্ধার পাইছে বলে মনে হয়, কিন্তু এখনো তাকে রিড করা কঠিন হয়ে যাচ্ছে। সে কি করবে? সে ওখান থেকে যদি ওদেরকে কার্ভ করতে পারে, তাহলে সে ইউনূসকে বললো যে ইউ গুড ফর নাথিং, জাস্ট গেট লস, এটা তাকে সরাই দিয়ে প্রেসিডেন্টের সাথে, প্রেসিডেন্ট তো সর্বময় ক্ষমতার মালিক, তাকে গিয়ে বলতো যে স্যার আপনি সব রাজনৈতিক দলের সাথে কথা বলুন, তাদের সাথে কথা বলে আপনি একটা সুন্দর একটা নতুন একটা কেয়ারটেকার মানে গভর্নমেন্ট করে এক্ষেত্রে দেন, এক্ষেত্রে এই যারা 3 মাসের পরিস্থিতিতে দাঁড়িয়ে মাত্র। জাতিসংঘের ভূমিকাটা ঠিক কি লক্ষ্য করা যাচ্ছে? জাতিসংঘের ভূমিকা তো ওই দেখলাম যে ফলকার টুর্ক যে বিবৃতিটা দিছে, সেটা তো বায়াসড, এবং সে তো ওই ইউনূসের পক্ষে কাজ করছে, এই জঙ্গি জিহাদিদের পক্ষে কাজ করছে। তারা তারা সৈন্যবাহিনীকে তাদের ডিউটি পালন করতে সে বাধাগ্রস্ত করছে। সে মানুষ মারা যাচ্ছে সেই বন্দুকে, বিদেশি বন্দুকের গুলিতে, যে ষড়যন্ত্রমূলক, সেটাকে দমন করা ছিল ফরজে আইন। সেটা
থেকে নিষ্ক্রিয় করে রাখছে আর্মিকে, এবং সেনাপ্রধান সেই ভয়ে সে তার কোরআন শরীফের কথা চিন্তা করে নাই, তার শপথের কথা চিন্তা করে নাই, তার ডিউটি পালনের কথা চিন্তা করে নাই। মানুষ তো যারা ডিউটির কথা না ভাবে, তারা তো মানুষ জীবন দিয়ে ডিউটি পালন করে, এটা তো আমরা ইতিহাসে দেখছি। কিন্তু সে তো এটা করেনি। দেশই যদি না থাকে, দেশ যদি জঙ্গি জিহাদিদের হাতে চলে যায়, তাহলে সে কোথায় পাঠাবে? অটোমেটিক্যালি এই বাংলাদেশ থেকে শান্তি মিশনের লোক যাবে না, আর্মিরা যাইতে পারবে না। তো এটা তো কমন সেন্স অ্যাপ্লাই করলে বোঝা যায়। তো সে যেটা করছে সে ভুল করছে, এটা সবাই বলে সে এটা ভুল করছে। এখন সে যদি ঘুরে দাঁড়াতে চায়, সে যদি বলে যে হ্যাঁ সকল পার্টি ইয়াতে একটা বলছে সে যে একটা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে, আর এই জঙ্গি জিহাদিদের সে যদি দমন না করে, সে তো সাধারণ ইয়ার কথা, অধিকারের কথা বলা হয়েছে আন্দোলনের সময়, যে বৈষম্য বিরোধী পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এখন তো কোনো বৈষম্য, পুরো বৈষম্যই চলতেছে, এখন তো কারো কোনো কিছু নাই। ওরা কয়েকজন গুটি কয়েক মানুষ, গুটি কয়েক জানোয়ার, জন্তু জানোয়ারের মতো ব্যবহার করছে। স্বাধীনতা কাকে বলে, গণতন্ত্র কাকে বলে, মানবাধিকার কাকে বলে, তাদের কোনো কথায় আপনি বুঝবেন না। ইভেন ইনুসের কথায় আপনি বুঝবেন না যে মানবাধিকার কাকে বলে। সে বলে কি যে আওয়ামী লীগের মার খাচ্ছে কারণ তারা আওয়ামী লীগ করে। আপনি বলেন, একটা নোবেল লরেট যদি গণতন্ত্র সম্পর্কে এই ধারণা থাকে যে মায়ের খ্যাত একজন আপনি ক্রিমিনালকে আপনি নিজের হাতে মারতে পারবেন না, তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে, তো সে নোবেল লরেট যদি এই বাংলা এই ভাষায় কথা বলে, তো এই দেশে কি হচ্ছে আপনি তার কথা মতো, যেহেতু সে এই ছেলেদেরকে, এই জঙ্গি জিহাদি জামাতের ছেলেদেরকে, যারা যারা মানে যারা কোনো কিছুই চায় না, পুরো দেশটাকে ধ্বংস করতে চায়, সেই ইস্ট পাকিস্তান বানাতে চায়, সেই পাকিস্তানিদের বুটের লাথি খাইতে তাদের আরো ভালো লাগে, সেই তাদের কথা মতো একজন নোবেল লরেট চলে। এগুলো একেবারে চিন্তার বাইরে। এগুলো চিন্তা করতে গেলে তখন নোবেল প্রাইজ সম্পর্কে অনেক প্রশ্ন থেকে যায়। একেবারেই। তো এই আলোচনা থেকে অবশ্যই কিন্তু একটা কথা উঠেই আসছে শাহাবুদ্দিন বাবু, যে বাংলাদেশের পরিস্থিতি যেমন একদিকে খারাপ, ইউনূসের আমলে বলা চলে আরও খারাপ হয়ে গেছে পরিস্থিতি। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশে শান্তি স্থাপনা করা বা শান্তি সেনা কতটা ভূমিকা নেবে, জাতিসংঘের ভূমিকায় বা কী থাকবে, যেগুলোর ওপরে বর্তমানে ভরসা করা একটু হলেও যদি আশা করা যায়, সেখানেও যেন কোথাও একটা গিয়ে বারবার নিরাশায় চলে আসছে। আর এদিকে ওয়াকারুজ্জামান তার বর্তমান যে পরিস্থিতি, তার নিজের জায়গায় বর্তমানে বলা চলে যেন একেবারে সঠিক অবস্থানে নেই, এবং হাসিনার সঙ্গে তার সম্পর্ক বর্তমানে কার্যত যেন তলানিতে গিয়ে ঠেকেছে। আর ওদিকে ইউনূস যে কি করতে চাইছে সেটাই যেন এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তার চীন সফরে কি বিষয়গুলো সামনে উঠে আসে সেটাও নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।